আচ্ছা, তারা কি বেলাইন হচ্ছেন? দলের সঙ্গে তাদের বক্তব্য কি বেসুরো শোনাচ্ছে? তারা দুজনেই চলচ্চিত্র জগৎ বা রূপলী পর্দা থেকে রাজনীতির ময়দানে পা দিয়ে এই মুহূর্তে তৃণমূলের টিকিটে লোকসভার সদস্য। একজনের নাম শত্রুঘ্ন সিনহা এবং আরেকজন রচনা বন্দ্যোপাধ্যায়। দুজনের বক্তব্য এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে চর্চার বিষয়। দেখাবো কে কি বলেছেন আজ। পাশাপাশি দেখাবো বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সূচনা লগ্নে মুখ্যমন্ত্রীর দাবি, এক্ষেত্রে একাধিক ক্ষেত্রে কিভাবে বাংলা পথ দেখাচ্ছে গোটা দেশকে, এবং নজরে থাকবে হেলাবাড়ি নিয়ে কিভাবে ছোট লালবাড়ির সামনে আজকে উত্তেজনা তৈরি হলো। কিন্তু শুরুতে গুরুত্বপূর্ণ কিছু বিষয়। আমাদের দেখেই বাকিরা শিল্প সম্মেলন করছে, মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের শিল্প সম্মেলনের আজকে সূচনা, যেখানে এই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশে আমিষ ব্যান করা উচিত, বিহারী বাবুর মন্তব্যে অস্বস্তি কি বাড়ছে তৃণমূল কংগ্রেসে? তৃণমূল কংগ্রেসের ঘোষিত লাইন হচ্ছে কে কি খাবে সেটা তার ব্যক্তিগত পছন্দ। অন্য পথে হাঁটছেন কি শত্রুঘ্ন সিনহা? প্রশ্ন উঠছে। হেলাবাড়ি নিয়ে চাপ বাড়াচ্ছে বিরোধীরা, কংগ্রেসের বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি। এই পরিস্থিতি সামাল দিতে রীতিমতো আজকে হিমশিম খেতে হলো পুলিশকে। কিন্তু শুরুতে আপনাদের দেখাবো এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সূচনায় মুখ্যমন্ত্রী বলছেন যে নারীর ক্ষমতায়নে বাংলা রয়েছে পয়লা নম্বরে। বিরোধীদের নাম না করে তিনি কটাক্ষ করে বলছেন, অনেকেই জানতে চায় এই সম্মেলন করে লাভটা কি হয়। আমাদের দেখে বাকিরা বাণিজ্য সম্মেলন করছে, অর্থাৎ বাংলা এই রাজ্য দেশের কাছে অন্য রাজ্যের ক্ষেত্রে পথপ্রদর্শক বলে দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবিষ্যতের প্রজন্মের জন্য এই বাণিজ্য সম্মেলন বলছেন। কি বলেছেন বিরোধীদের আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে? দেখুন। Some people ask, why this business summit? I said, we started, but now every state is doing it. What is wrong? What is wrong? We have to encourage our young generation, student, our future generation to invest more and more and to create the employment. Without employment, our young generation cannot survive. And for them, we have to go ahead. Over rupees 90 lakh, 51,000 crore investment proposals have been received. Today morning also somebody questioned. Only 13-14 rupees were not invested. For them, I want to say that I don't need a clarification from you people who wants to do the politics, but I need the clarification for the common people. My government is liable for the common people. I'm happy to inform you that projects worth more than rupees 12 lakh crore have already taken off, and the remaining are in various stages of implementation. It is not 14 rupees or 15 rupees. Please see the numbers. It is the evidence. I am speaking from the evidence. And don't you think that evidence is better than anything else? অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, যেখান থেকে বিপুল লগ্নির আশা স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকার পর্যন্ত করছে। আমি অভ্র সেনের কাছে শুরুতেই আসতে চাইবো। আমি বলছি, কেন একটা পজিটিভ নোট এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিন থেকে পাওয়া গেল? শুধু একটা ছোট্ট করে দুটো উদাহরণ দিই। মুখ্যমন্ত্রী বলছেন যে আগে লোডশেডিং হতো, এখন কোনো লোডশেডিং হয় না। 16,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। আচ্ছা, বীরভূমের ক্ষেত্রে দেউচা পাচামি কয়লা খনি, যেটা বিশ্বের অন্যতম বৃহত্তম কোল ব্লক, সেখানে কাল থেকে কাজ শুরু হতে চলেছে। 1 লক্ষ কর্মসংস্থান শুধুমাত্র এই দেউচা পাচামি কোল ব্লক থেকে হতে চলেছে। আমি বলছি, রাজ্যবাসী হিসাবে অ্যাপ্রিসিয়েট করা উচিত তো তোমার? হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু কি করে অ্যাপ্রিসিয়েট সব জিনিসকে করবো বলুন? কিছু কিছু জিনিস অ্যাপ্রিসিয়েট করছি, যেমন মুখ্যমন্ত্রীর এই মিথ্যে কথা বলাটাকে অ্যাপ্রিসিয়েট না করে তো পারছি না। এত সুন্দর উনি মিথ্যে কথা বলেন। কোনটা মিথ্যে? প্রথমে আমি বলে দিচ্ছি। প্রথমে উনি বললেন যে স্টেটের এই বিজিবিএসগুলো দেখে নাকি অন্যান্য স্টেট এরকম ধরনের সম্মেলন করা শুরু করেছে। আমি একদম পুরো তথ্য দেখিয়ে দিচ্ছি। মানে শুরুটাই একদম ঢপ দিয়ে শুরু করলো তৃণমূল কংগ্রেস। 2003 সালে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল ইনভেস্টার সামিট বলে একটা সামিট করেছিল। 28 অক্টোবর সেটা ইনগরেট করা হয়েছিল। ইনগরেট করেছিলেন শ্রী লালকৃষ্ণ আডবাণী। তখন নরেন্দ্র মোদী ওখানে ক্ষমতায় ছিলেন। 125 জন ফরেন ডেলিগেট এসেছিল, 200 জন এনআরআই এসেছিল এবং 200 জন ডিগনিটারিকে নিয়ে এই সম্মেলন করা হয়। এবার 2003 আগে নাকি এই রাজ্যে ক্ষমতায় আসার পরে যে বছরগুলো তারা এই নাটকটা করা শুরু হয়েছে সেটা আগে, এটা তো আপনারা বুঝতেই পারছেন। তো শুরু হলো ডব দিয়ে, খালি এই ডবে শেষ হলে তাও ঠিক ছিল।
আর কোথায় ঢপ আমি বলে দিই, মানে সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, কিন্তু এর থেকে বেটার ভাষা আমি বলতে পারছি না। আগের বছর বিজিবিএস এ নাকি 137টা MOU সাইন হয়েছে, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। আমি বলবো যে যখন বলতে উঠবেন তৃণমূল প্রতিনিধি, উনি যেন বলে দেন যে 137টার মধ্যে 13টা কি বাস্তবায়ন হয়েছে, আমারও সন্দেহ আছে। তার সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের বছরই বলেছিলেন 3.4 লাখ করোড়ের লগ্নি নাকি আসবে। কটাকার এসছে? সিএম আরেকটা বড় কথা বলেছিলেন, যেটা আরো বড় ঠক, 40 লাখ চাকরি নাকি আমি আশা করছি কারণ আমি নিশ্চিত এখানে যারা রয়েছেন, যারা টেলিভিশনের ওপারে এই অনুষ্ঠান দেখছেন, সকলে একমত হবেন যে এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বিপুল লগ্নি যদি আসে, প্রচুর কর্মসংস্থান যদি হয়, সেক্ষেত্রে মানে বিরোধিতা করার কোনো জায়গা থাকতে পারে না। সকলে দুহাত তুলে তাকে সাধুবাদ জানাবেন। কিন্তু পাশাপাশি এই প্রশ্ন তো শুধুমাত্র বিরোধী নয়, অনেকেই প্রশ্ন তুলছেন যে অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এখন চলছে, এই যে ধারাবাহিকভাবে এর আগে 7টা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হলো, কত লগ্নি এলো, কতগুলো কারখানা তৈরি হলো, কত কর্মসংস্থান, তারও তো একটা তালিকা আমি বলছি একদম সামনাসামনি স্বচ্ছতার স্বার্থে রাখা উচিত। না, আমি বলছি যে বড় শিল্প যে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পরে যে হয়েছে সেটা আমি বলবো না, কিন্তু মিলিজুলিভাবে যদি এমএসএমইটা আপনি দেখেন, এগ্রিকালচার দেখেন, পাট শিল্প যদি দেখেন, আপনি কিছু কিছু জায়গাতে সত্যি সত্যি যে শিল্পগুলো হয়েছে এবং যেগুলো উনি বলছিলেন যে এই মহিলারা 1 নম্বরে আছে, আজকে দেখুন কন্যাশ্রী প্রকল্পটা মানে সারা বিশ্বব্যাপী একটা সাড়া জাগানো এবং অনেক রাজ্য সেগুলো নেওয়ার চেষ্টা করছে। আমি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে দেখছি এটা একটা সাদা পাতা, এটা আমি মণিশঙ্কর চট্টোপাধ্যায়কে দিলাম। এই অনুষ্ঠান এখনো 40 মিনিট ধরে চলবে। 7টা কোম্পানির বড় কোম্পানির নাম লিখে দিন এখানে। না, আমি বলছি প্রচুর সময় আছে। আমি বলছি যে আজকে তো বিজেপি ক্ষমতায় আসেনি, 11 থেকে চেষ্টা করে যাচ্ছে, তাহলে কি ওই চেষ্টাটা আর করতে দেবেন না? বলবে তো জানে তো যারা ক্ষমতা আসে, তাহলে তো মেনেই নিবেন। যখন বিজেপি, আমি আপনার কথা ধরে নিচ্ছি, বিজেপি, সিপিএম, কংগ্রেস পরীক্ষিত এবং প্রত্যাখ্যাত মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছেন। আমি বলছি যদি কিছু কোনো সংশয় নেই, আমি বলছি যে বড় শিল্প ছাড়া বড় শিল্পটা কোথায়? বড় শিল্প আচ্ছা, বড় শিল্প না, ছোট শিল্পের সাথে প্রচুর কর্মসংস্থান। তার উদাহরণ এমএসএমই তে যদি আপনি দেখেন, আপনি যদি ডেটাবেস খুলে দেখেন, এগ্রিকালচার যদি আপনি দেখেন, কৃষিতে কি হয়েছে, কৃষিতে কি বলবো, তোমার পটল গাছ, আলু গাছ, বেগুন গাছ, এই তো কৃষি মানে দেখে নাও, এগুলো তো চলে যাবে। আমি বলছি, আমি সেটাই বলছি যে এত বড় শিল্প, রাজ্য কোন শিল্প ছাড়া চলতে পারে মনে হয়? যেখান থেকে কোনো ইন্ডাস্ট্রি ছাড়া রেভিনিউ জেনারেট হয়, রেভিনিউ জেনারেট ছাড়া মাইনে দেওয়া সম্ভব, রেভিনিউ জেনারেট ছাড়া এতগুলো পরিবহন শিল্প বলুন আর চলছে, সে একটা বড় শিল্প যদি হয়, সেই বড় শিল্পকে কেন্দ্র করে একাধিক অনুসারী শিল্প গড়ে ওঠে এবং সেখান থেকে বিপুল কর্মসংস্থানের সুযোগ থাকে। এইখানে বিরোধীরা প্রশ্ন তুলছে যে একের পর এক বিজিবিএস হয়ে চলেছে, নিঃসন্দেহে অত্যন্ত ভালো ব্যাপার, সেখানে যদি বিনিয়োগ আসে তার থেকে ভালো কিছু হতে পারে না। কিন্তু এই প্রস্তাব এবং তার বাস্তবে প্রতিফলন কতখানি দেখা যাচ্ছে, রাজ্যবাসী কতখানি সুফল পাচ্ছে? রবীন্দ্রনাথ ভট্টাচার্য। গত 2023-এর যে জিবিএ মানে গ্লোবাল বিজনেস সামিট হয়েছিল, তাতে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন 3,76,000 কোটি টাকার প্রপোজাল এসছে। প্রপোজাল তো আসছেই, প্রপোজাল এসে ওসব গল্প শুনে কি হবে বলুন তো পশ্চিমবঙ্গের মানুষের? আপনি তাকিয়ে দেখুন, তারপরও মুখ্যমন্ত্রী বলেন যে ছেলেমেয়েগুলোকে ঝালমুড়ি করে এতে কিন্তু প্রচুর লাভ হয়। আপনারা ঝালমুড়ি করা, চপ বানানো, তারপরে কাশফুলের বালিশ করা, এই সব পরামর্শ দেন। অর্থাৎ এখানে শিল্প নেই, শিল্প থাকলে আপনি কি এটা ইংগিত করতে চাইছেন এমএসএমই সেক্টরে আমাদের রাজ্যতে পয়লা নম্বরে এই চা শিল্প, চপ শিল্পকে আপনি এমএসএমইর মধ্যে রাখছেন? চা শিল্প তো নয়, উনি তো চা শিল্পটা তো একবারই গেছে। চা শিল্প আপনি তাকিয়ে দেখুন, চা শিল্পের কি অবস্থা, ধুকছে। আপনি চপ, মুড়ি, ঝালমুড়ি, এগুলো তো কোনো শিল্প নয়। যে এগুলো একটা নিশ্চয়ই এগুলোকে সম্মান জানিয়ে যারা বিক্রি করে খাচ্ছেন নিশ্চয়ই, কিন্তু যে ছেলেমেয়েগুলো আপনি বলছেন শিল্প নয়, অথচ মুখ্যমন্ত্রী একাধিক জায়গা থেকে মঞ্চ থেকে বলছেন যে একেবারে রীতিমতো প্রচুর টাকা ইনকাম করা যায়, সরকারি চাকরি না পেলে আশাহত হওয়ার কোনো কারণ নেই।
প্রকাশ করুন না, যে শ্বেতপত্রে উনি দেখাবেন যে কত প্রপোজাল এসেছিল এবং তার মধ্যে কতটা মেটেরিয়ালাইজ হয়েছে। এই শ্বেতপত্র বিকাশ যদি প্রকাশ করেন তাহলে আমাদের কোনো, আমরা বলতেই পারবো না। উনি যদি দেখিয়ে দেন 3,76,000 কোটি টাকা প্রপোজালের মধ্যে অন্তত 50,000 কোটি টাকা, আমি মণিশঙ্কর চট্টোপাধ্যায়কে দিয়ে রেখেছি। যখন আসে নাই, বলছি আম্বানির মতো লোক, জিন্দালদের মতো লোক, তারা প্রতি বছর এই যে শিল্পপতিরা আসেন, আর কোনো কিছু না জেনে আসেন। আমি বলছি প্রাপ্তিটা কি হলো, দিনের শেষে দেখবে 5G তার দিয়ে তিনি ইনভেস্টমেন্ট হচ্ছে 50,000 কোটি টাকার ইনভেস্ট করলেন। তার অপটিক্যাল ফাইবার দিয়ে তো হচ্ছে, চালাচ্ছেন, আমাদের ইনভেস্টমেন্ট তো হচ্ছে। ওটা বোম্বে আপনি বড় শিল্প নিশ্চয়ই দেখতে পাচ্ছেন না, কিন্তু কিছু ইনভেস্ট হচ্ছে না, তাহলে সরকারটা চলতো না, রাজ্যটা চলতো না। ইনভেস্টমেন্ট যদি না হতো তাহলে সরকারটা চলছে কিভাবে? ইনভেস্টমেন্ট বা কর্মসংস্থান যদি না হতো, বছরের পর বছর কিভাবে তৃণমূল মানুষের আশীর্বাদে মানে আজকে পরপর 3টে টার্মে কিভাবে তৃণমূল ক্ষমতায় আসছে, এইটা মণিশঙ্কর চট্টোপাধ্যায় প্রশ্ন তুলছেন। কিন্তু হ্যাঁ, একটা ইতিবাচক দিক যেটা আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে দেউচা পাচামি একেবারে কোল ব্লক, যেটা কাল থেকে কাজ শুরু হয়ে যেতে পারে এবং তাতে 1 লক্ষ কর্মসংস্থানের সুযোগ রয়েছে। নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য তাতে অত্যন্ত পজিটিভ একটা দিক। কি বলছেন মুখ্যমন্ত্রী দেখুন। Catalyst for Bengal's growth. Deucha Pachmi. It is one of the largest coal blocks in the world, world's second largest, with a reserve of 1,240 million tons of coal and 2,600 million tons of basalt. Basalt mining as a part of overburden removal for coal extraction will begin here. When? Do you want today or tomorrow? Let us decide. From tomorrow it will begin. Everything is ready. Everything is ready. It is coming up. Second largest coal field. And that will create more power. And next 100 years, there will be no power crisis. There will be no power problems. So anybody can take care for this Deucha Pachmi. There are so many countries they are interested, I know. You can talk to my CS because we are already starting our work from tomorrow. দেখুন, চয়ন ভট্টাচার্যরা এই অভিযোগ প্রায়ই করে থাকেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের সিঙ্গুরের অপমৃত্যু ঘটানোর জন্য যদি কেউ দায়ী থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে যদি তার বিকল্প হিসেবে তৃণমূল কংগ্রেসের তরফে কেউ এটা যদি দাবি করে থাকেন যে একটা বিকল্প এবং অত্যন্ত উন্নত বিকল্প যেটা এই দেউচা পাচামিতে হচ্ছে, যেখানে 1 লক্ষ কর্মসংস্থান হওয়ার সুযোগ রয়েছে, এই দেউচা পাচামি বা বাংলার যে শিল্প মানচিত্র সেখানে অনুঘটকের কাজ করবে, আপনি তো মানে সেখানে কোনো দোষ দেখতে পাবেন? একেও তো সমান সাধুবাদ জানানো উচিত, স্বাগত জানানো উচিত। আপনি আমাকে বলছেন তো চয়ন ভট্টাচার্য, এখানে তো আর কেউ নেই, সিপিএমের প্রতিনিধি আপনি রয়েছেন। আমাকে কোট করলেন, কিন্তু তারপরে আমি আমাকে জিজ্ঞেস করেন, ওই জন্য জিজ্ঞেস বলছি আর কি। 3400 একর জমিতে প্রস্তাবিত কয়লা খনির প্রকল্প হওয়ার কথা ছিল, কিন্তু সেটা মুশকিল হচ্ছে যে মাইনিং প্ল্যান না করে, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট না করে, পরিবেশ ছাড়পত্র না নিয়ে এই কাজটা শুরু হয়েছে। আজকে ডেট ছিল 7 তারিখ, আবার ডেট পাওয়া গেছে। শুরু হচ্ছে না, একেবারে মুখ্যমন্ত্রী বলেন সব রেডি, কাল থেকে কাজ শুরু হয়ে যেতে পারে। কিভাবে 3400 করে কাজ হলে সেটা হতো এই ক্যাটাগরি, তাহলে সমস্ত ধরনের অনুমোদন নিয়ে নিতে হতো। তাই প্রকল্পের এলাকা শুধু 12 একর দেখিয়ে এ নয়, বি নয়, N2 ক্যাটাগরি করে সমস্ত আইনকে এড়িয়ে যাওয়া হয়েছে। এড়িয়ে যাওয়া হলো এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এবং গণশুনানিকে। যে নতুন প্রকল্প করতেই হবে। পরিবেশের সংকট সময় আইনকে এড়িয়ে এমন কাজটা করা ঠিক হয়নি। যাই হোক, উনি যদি করতে চান এই পরিবেশকে আইনকে অগ্রাহ্য করে, সেটা ওনার বিষয়, কিন্তু আমাদের কথা কি জানেন তো, আমি বলছি এই নিয়ে তাহলে কোর্টে যাননি কেন? সেই প্রতিবাদটা রাস্তায় আপনাদের কোথায় জোরালো ভাবে দেখা গিয়েছে? আমাদের করেছি, ওখানে আদিবাসীরা করছে, আপনাদের টেলিভিশন চ্যানেল না পৌঁছালে তো আমাদের কিছু করার নেই, চলছে, রীতিমতো চলছে। আদিবাসী প্রতিবাদ টেলিভিশন চ্যানেলে পৌঁছানো বা না পৌঁছানোর উপরে সবটা নির্ভর করে। আমি বলছি একটা প্রতিবাদ সেটা টিভিতে দেখানো হবে, খবরের কাগজে আসবে, তারপরে সেটা প্রতিবাদ করবে। সব কলকারখানা তো সিপিএম বন্ধ হয়ে গেছে, সিপিএম তো সব বন্ধ করে দিয়েছে। প্রতিবাদ করার অধিকারটা কোথায়? এটা চলবেই, এটা চলবে, প্রতিবাদটা চলছে, অধিকার থাকতে চলবে, অবশ্যই থাকবে। আপনাদের আমলে সমস্ত বন্ধ হয়ে গেছে। আমরা কে বলবো বন্ধ হয়েছে?
তো বন্ধ হয়ে গেছে, ডানলপ বন্ধ হয়ে গেছে। আমি একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আপনাদের দেখাবো যে তৃণমূলের অন্দরে এই বিজিবিএস নিয়ে ক্ষোভ কিভাবে সঞ্চারিত হচ্ছে। তার নাম কৃষ্ণ কল্যাণী, যিনি রায়গঞ্জের বিধায়ক। তিনি সরাসরি ক্ষোভ গোপন করছেন না, বরঞ্চ ক্ষোভ উগরে দিচ্ছেন তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে। একেবারে জেলাকে পর্যন্ত বঞ্চিত করা হয়েছে। কি বলছেন কৃষ্ণ কল্যাণী বিজিবিএসে আমন্ত্রণ না পাওয়া নিয়ে? দেখুন। দিনাজপুর এবার বঞ্চিত হলো। আজকে যদি এখানকার এন্টারপ্রেনাররা যদি জেতেন আর এই ধরনের একটা বড় মেগা ইভেন্টে পার্টিসিপেট করলে নিশ্চিত জেলার ভালো হতো। শিল্পবিহীন উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে এটা একটা মানে ভালো খবর নয়। হ্যাঁ, ক্ষোভটা কোথাও মনিদা সরাসরি কি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নয় কি? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কে আমন্ত্রিত হবে না হবে আগেও বলেছি, সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীকে না ছুঁয়ে তো হয় না। মুখ্যমন্ত্রী ছোঁয়ার ব্যাপারটাই আমি আগেও আপনাদের টেলিভিশন চ্যানেল বলেছি যে একটা সময় ছিল যিনি পার্টি করছেন তার মধ্যে একটা পার্টির কিছু এলিমেন্টস থাকবে, ইনগ্রিডিয়েন্টস থাকবে। এই পাওয়ার গেম পলিটিক্স ইন্ট্রোডিউস হওয়ার পর থেকে মানে পলিটিক্যাল ফিনোমিনালটা পাল্টে গেছে, ইরেসপেক্টিভ অফ দ্য পলিটিক্যাল পার্টি। শুধুমাত্র তৃণমূল নয়, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস যাই বলেন কেন, এই পাওয়ার গেম পলিটিক্সটা মানে উনি যে কথাগুলো বলছেন তাতে তো মনে হচ্ছে যে উনি কোন একটা ভাবছেন। আবার দেখা যাবে যে রাত্রেবেলা অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপি থেকে তৃণমূলের কোন ছাগলকে তৃণমূল আগায় কাটবে কি ডগায় কাটবে সেটা তৃণমূলের ব্যাপার। আরে ভাই, তৃণমূলের থেকে তো সকালবেলা নিলে তো শুনুন শুনুন, কিন্তু বিষয়টা হচ্ছে এই বিজিবিএস জিনিসটা কি খায় না মাথায় পাকে। বছরের পর বছর হয়ে চলেছে, কিছুই তো হয় না রেজাল্ট। নেট রেজাল্ট তারা রসগোল্লা, বিগ জিরো। এই বিগ জিরোতে আসার জন্য একটু বিরিয়ানি খাওয়ার জন্য এত জোলাপনা করার কি দরকার? যাকে মাথায় তুলে রাখো আম্বানি কি সেই তো আসছে এখানে বাড়ি বসে বিরিয়ানি খায়। যাকে মাথায় তুলে মোদি রাখে আদানি আম্বানি তারা তো ওয়েস্ট বেঙ্গলে আসছে। কি জন্য আসছে তারা? আমার আবার সেই একই প্রশ্ন হয়ে গেল। তারা আসছেন ঠিক, এই নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু তারা আসছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হচ্ছে এবং বাংলায় একেবারে ভান্ডার কতটা পূর্ণ হচ্ছে, বঙ্গবাসীর কতটা উপকার হচ্ছে, কর্মসংস্থান কতটা জেনারেটেড হচ্ছে, এইটা হচ্ছে বাস্তব চিত্র, যেটা বাস্তবে দেখা যাচ্ছে কি যতটা প্রতিশ্রুতি আসছে। দেখুন, প্রত্যেকের যেমন ধর্মাচরণের স্বাধীনতা থাকা উচিত, প্রত্যেকের খাদ্যাভ্যাসের স্বাধীনতা থাকা উচিত। কে কি খাবেন সেটা একান্তভাবে তার এবং তারই ব্যক্তিগত রুচির বিষয়, ব্যক্তিগত পছন্দের বিষয়। এখন এই বিষয়টার অবতারণা করতে হচ্ছে এই কারণে, তার কারণ তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা আসানসোল থেকে রেকর্ড ব্যবধানে জিতে, যিনি তৃণমূলের টিকিটে লোকসভায় গিয়েছেন, তিনি বলছেন কোনো একটা জায়গায় নয়, গোটা দেশে আমিষ খাবারকে নিষিদ্ধ করে দেওয়া উচিত, ব্যান করে দেওয়া উচিত। আর এই মন্তব্যকে ঘিরে সঙ্গত কারণে সারা দেশে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে। আমি শুরুতে আপনাদের শোনাবো কি মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ। দেখুন। आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो तो मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, मेरी राय है सिर्फ। लेकिन आपने कई जगह बीफ बैन किया हुआ है और कई जगह आपने बीफ बैन नहीं किया है। अब नॉर्थ ईस्ट में क्या है, वहाँ पे आप खा सकते। किसी ने अच्छे मेरे मित्र ने कहा था किसी और पार्टी के, वहाँ यमी, वहाँ खाओ तो यमी और हमारे नॉर्थ इंडिया में खाओ तो मम्मी। ऐसा तो नहीं चलेगा ना कि यहाँ मम्मी हो गए वहाँ यमी हो। अगर बंद किया तो हर तरफ बंद कर दो। আমি মণিশঙ্কর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। মণিদা, এটা শুধু আমার কথা নয় বা কোনো একজন ব্যক্তির কথা নয়, স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী টাইম এন্ড এগেন আমি দেখাবো এই অনুষ্ঠানের মধ্যে যে বলেছেন যে কে কি খাবেন সেটা কোনো পলিটিক্যাল পার্টি, কোনো ব্যক্তি তো নয়, সেটা কখনো ডিটারমাইন করতে পারে না, একেবারে সেটা তার ব্যক্তিগত পছন্দের বিষয়। তার মানে এইটা বুঝতে হবে যে তৃণমূল সাংসদ তৃণমূল কংগ্রেসের লাইনকে কার্যত চ্যালেঞ্জ করছেন। না, আমি বলছি যে দেখুন, লোকসভার স্পিকার বা বিধানসভার স্পিকার যখন মানে ভোট চাইতে যায় তখন কি স্পিকারের ভূমিকায় থাকে না তো। আমাদের একটা অভ্যাস হয়ে গেছে মানে প্রত্যেকটা জিনিসকে পলিটিক্যাল আই দিয়ে দেখা। আমি বলছি একটা ইন্ডিভিজুয়াল আমি বলছি তার ব্যক্তিগত কোনো মতামত থাকতে পারে না। না না না, আবার ভুল করছেন। এক সেকেন্ড দাঁড়ান মনিদা, প্রশ্ন হচ্ছে নিশ্চয় ব্যক্তিগত মতামত থাকতে পারে, কিন্তু সেই ব্যক্তিগত মতামত সংবাদ মাধ্যমের সামনে তিনি যখন বলছেন দেশবাসীর উদ্দেশ্যে, সেটার ব্যক্তিগত থাকে না, সেটা সার্বজনীন হয়ে যায়। নিজের বক্তব্যকে ব্যক্তিগত বলে সবাইকে জানাচ্ছেন, তারপরে বলছেন ব্যক্তিগত মতামত। তিনি কোন ক্যাপাসিটিতে বলেছেন? তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ, এই ক্যাপাসিটিতে তো বলেছেন। তার কাছে যে সংবাদ সংস্থা বক্তব্য নিতে গিয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে নিতে গিয়েছে। যদি সাংসদ না হতো, ওর যিনি যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ওর যে রেপুটেশন বা ওর যে
ক্যারিশমা, হ্যাঁ। তাতে ও দেশবাসীর জন্য বলতে পারতো না না নাকি? আমি বলছি তার মানে অবশ্যই বলতে পারতো। উল্টোটা আমাকে ভেবে নিতে হবে। মুখ্যমন্ত্রী যখন বলছেন যে কে কি খাবেন সেটা কোনো পলিটিক্যাল পার্টি ডিসাইড করে দিতে পারে না, তার মানে সেটা ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য না। মানে সেটা কোনটা political বক্তব্য কোনটা কি বক্তব্য সেটা আমি আমার সুবিধা মতন ডিসাইড করে নেব। না আমি কোনটা ভাবতে চাইছি, কি চোখে দেখতে চাইছি তার ভিত্তিতে আমি ভেবে নেব। আমি এইখানে একবার দর্শকদের স্মরণ করি, আমি আবার আসবো আপনার কাছে, আমি দর্শকদের এইখানে স্মরণ করিয়ে দেব এই কথা আমি বলছিলাম না যে একবার নয় টাইম অ্যান্ড এগেন মুখ্যমন্ত্রী বলেছেন কে কি খাবেন সেটা একান্তভাবে তার ব্যক্তিগত বিষয়, এখানে কেউ কোনো হস্তক্ষেপ করতে পারে না, কোনো ইন্টারফেয়ার করতে পারে না। বিজেপিকে বলে নিশানা পর্যন্ত করেছেন, একবার নয় একাধিকবার। দেখুন ইলেকশনে জিতেই সব ডিমের দোকান বন্ধ বিজেপি রাজ্যে, সব ডিমের দোকান বন্ধ, কেউ ডিম খাবে না। কে কি খাবে তার নিজের ব্যাপার। কেউ যদি ভেজ হয় আপনি ভেজ খান, আমার কোনো আপত্তি নেই। ভেজেও অনেক ভালো ভালো খাবার পাওয়া যায়, জৈনরা ভেজ খায়, অনেক মারোয়ারিরা খায়, আমাদের তো কোনো আপত্তি নেই। তাহলে আপনি আমার খাবার ওপর ইন্টারফেয়ার করবেন কেন? বলছে মাছের দোকান বন্ধ, ডিমের দোকান বন্ধ, মাংসের দোকান বন্ধ। এ আবার কি কথা? মাছ মাংস ডিম সব যদি বন্ধ হয়ে যায় তাহলে মানুষ কি বলবে? হাট্টি মাটিম টিম, আর তোমাদের ভোটে পারবো ডিম। প্রেগনেন্ট মাদাররা ডিম খায়, বলে না খাওয়া যাবে না। কেন? বিজেপির অর্ডার। মনিদা আমি বলছি যে উনি তো একা বলেছেন, কিন্তু কোনো রাজ্যে আমরা দেখেছি প্রশাসনের তরফ থেকে কোনো খাদ্যাভ্যাসকে নিষিদ্ধ করা হয়, সেটাকে আপনি পলিটিক্যাল বলতে পারেন। কিন্তু আপনাদের তো তাহলে এই চ্যানেলে অনেক সাহস আছে। মমতা ব্যানার্জির কাছে তৃণমূল কংগ্রেস, না আমি বলছি যেমন সত্যগুণ সিনহার কাছে গেছে, সেই চ্যানেলটি মমতা ব্যানার্জির কাছে যে উচিত যে আপনাদের দলের এইরকম বলেছে, এটা আপনাদের দলের কথা নাকি ওরা ইন্ডিভিজুয়াল কথা? কিন্তু যদি দেখা যায় যে একটা রাজ্যে আমার আবার সেই একই প্রশ্ন রয়ে গেল। তার মানে আমি বলছি তৃণমূল কংগ্রেসে তো একটা নয় তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি আছে। সাংসদদের বক্তব্যে কোথাও যদি দলীয় লাইন শৃঙ্খলা ভঙ্গ হয় সেখানে শৃঙ্খলা রক্ষা কমিটি, আমি বলছি এক্ষেত্রে তাহলে শৃঙ্খলা রক্ষা কমিটি পদক্ষেপ নেবে তো? দলের হয়ে ব্যাখ্যা জানতে চাইবে তো? একজন লোকের ব্যক্তিগত মতামত পোষণ করার মানে ইচ্ছে থাকতে পারে না বা অধিকার থাকতে পারে না, সেটাও শৃঙ্খলা রক্ষা কমিটি গিয়ে তাকে বন্ধ করে দেবে। তাহলে আর দল কিসে? তার মানে একটা মানুষ তিনি যদি সাংসদ হন বা যদি বিধায়ক হন, তাহলে তার আর ব্যক্তিগত জীবন বলে কিছু থাকবে না। আমি এইখানে স্মরণ করিয়ে দেব দর্শকদের, হুমায়ুন কবির কিন্তু ব্যক্তিগতভাবে মনে করেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী করা উচিত, এবং তারপর তাকে শোকজ লেটার পাওয়া হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে সেটাকে ব্যক্তিগত মন্তব্য বলে কি দল মনে করেছিল, তৃণমূল কংগ্রেস মনে করেছিল? কিন্তু আমি এখানে অভ্র সেনের কাছে এইখানে আসতে চাই। অভ্র, মূল বিষয় হচ্ছে তার মানে যিনি বলছেন, আমি আবার বলছি, তিনি হচ্ছেন আইন প্রণেতা। তার মানে শত্রুঘ্ন সিনহা কোথাও এমন একটা আইন চাইছেন যেখানে দেশ যে আইনের বলে দেশ জুড়ে একেবারে আমিষ খাবার বন্ধ করে দেওয়া হবে। আর দর্শকদের স্মরণে রাখতে হবে যে এই উত্তরপ্রদেশে যখন মোহাম্মদ আকলাক থেকে পেহলু খানের মতন ঘটনা ঘটেছিল, গোমাংস রাখা হয়েছে, এই গুজবে কার্যত পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, তার নিন্দায় সব থেকে বেশি সরব যে দল হয়েছিল তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই দলের সাংসদ আমিষ খাবার নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করছেন। আমি বলি তোমাদের শুরুই তো কথা বলছেন তৃণমূল সাংসদ। প্রথমত আমি বলি উনি খালি আমিষ খাওয়ার পক্ষে সওয়াল করেছে, এটা পুরোটা সত্যি নয়। না, আমিষ খাবার বিপক্ষে। এর সঙ্গে উনি আরেকটা জিনিস জুড়েছেন, উনি ইউনিফর্ম সিভিল কোড যে উত্তরাখণ্ডে চালু হয়েছে সেটা সমর্থন করেছেন, এবং গুজরাটে যে আসতে পারে সেটার সমর্থন করে উনি সঙ্গে এটা সংযোজন করেছেন যে সারা দেশব্যাপী নাকি ইউসিসি লাগু হওয়া উচিত। এটা আমি বললাম ফর দ্য সেক অফ ইনফরমেশন। এবার আসি খাদ্যাভ্যাসের জায়গায়। তৃণমূল কংগ্রেসের সাংসদ বিজেপি সুরে কথা বলছেন, সেটা তৃণমূলের হেডেক, আমি বলি চওড়া হাসিটা এই কারণে দেখা যাচ্ছে, সেটা তৃণমূল বলবে, আমি বলবো না। কিন্তু আমি বলছি কে কি খাবে সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, এইটা হচ্ছে পরিষ্কার বিষয়। কিন্তু বিষয়টা হচ্ছে তৃণমূলের বক্তব্যটা এখানে বিচিত্র। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়টা দাঁড়িয়ে আমাদের বিরোধিতা করেন তখন সেটা দলগত বিষয়, কিন্তু যখন কোনো নেতা কিছু বলে সেটা তার ব্যক্তিগত মতামত হয়ে যায়। মানে দলের মধ্যেই কি লাইন বা কি তাদের বক্তব্য এটা কিন্তু ক্লিয়ার নয়। আমার কাছে বক্তব্যটা ক্লিয়ার। যদি একজন ব্যক্তিবিশেষ মনে করেন, আমি একদম ক্যাটাগরিক্যালি বলছি, ব্যক্তিবিশেষ মনে করেন যে কোনো প্রাণী হত্যা সে করবে না এবং কোনো প্রাণীর মাংস সে ভক্ষণ করবে না, সেটা তার ব্যক্তিগত বিষয়, কোট আনকোট বলছি। আর কারুর যদি মনে হয় যে না আমি কিছু প্রাণীর মাংস ভক্ষণ করতে পারি, সেটাও তার ব্যক্তিগত বিষয়। এবং আইনতভাবে কিছু কিছু জায়গায় যেই কথাটা উঠলো, কিছু কিছু জায়গায় কিন্তু কোনো স্পেসিফিক প্রাণী হত্যা করা যায় না বা কোনো স্পেসিফিক প্রাণীর
মাংস খাওয়া যায় না, সেটা আইন মেনে চলতে হবে। এই জিনিসগুলো একদম ক্লিয়ার, কিন্তু আমাদের কাছে যেমনি বিষয়টা ক্লিয়ার, তৃণমূলের কাছে তেমনি যে বিষয়টা পুরো ঘেটে ঘ হয়ে গেছে। না, উনি যে কথাগুলো বলেছেন দুটো কথা সুবিজিৎ। প্রথম কথা হচ্ছে যে নিরামিষের কথাটা বলেছে, কিন্তু বলেছে যে ব্যান যদি ক্ষমতা থাকে ব্যান করাটা এক জায়গায় করছো আরেক জায়গায় করছো না, উল্টো দিকে সেটা বোঝাতে চাইছে। তারপরে সারা ভারতবর্ষে ব্যান করে দেখা। আমি এখানে চয়ন ভট্টাচার্যের কাছে আসবো। চয়নদার কাছে আমি স্পেসিফিক্যালি সিপিএম এর প্রতিনিধি হিসেবে যেতে চাইবো, দর্শকদের ইতিহাসকে স্মরণ করিয়ে দিয়ে 2015 সাল খুব সম্ভবত একেবারে অক্টোবর মাসে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি এই মুহূর্তে সিপিএম এর সাংসদ, এবং সুবোধ সরকার তখন ছিলেন, গোমাংস রাস্তায় নেমে গোমাংস ভক্ষণ রীতিমতন বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। একেবারে গোমাংসের পক্ষে তারা এই বার্তা দিতে চেয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেস সাংসদের এই মন্তব্য। আমি সিপিআইএম এর পক্ষ থেকে যখন বলতে এসেছি তখন আমি এখন পরিষ্কার আমার ইস্যুটা কি সেটা বলে দিই। প্রথমটা হচ্ছে যে দুবেলা পেট ভরে খেতে দিন, তারপর কে কী খাবে সেগুলো নিয়ে ভাববেন, কিন্তু দুবেলা পেট ভরে খেতে পাচ্ছে না মানুষ। মধ্যবিত্তের সংজ্ঞাই পাল্টে দিয়েছেন এই বাজেটে, একেবারে 4 লাখের নিচে যাদের নামে তাদের কোনো অংশই নেই। মধ্যবিত্তের সংজ্ঞা পাল্টে দিয়েছেন কি? বাজেটে তো মধ্যবিত্ত দুহাত তুলে আশীর্বাদ করছে। মধ্যবিত্ত যদি কেউ বলতে চান সেটা হচ্ছে যে দুবেলা পেট ভরে খেতে পাচ্ছি না, তখন কে কি খাবে না খাবে আমরা সোটলা। এখন কি হয়েছে তুমি আমাকে বলে লাভ নেই, মিথ্যে কথা কোনো যখন খাদ্যও ছিল। মূল বিষয় থেকে অন্যদিকে সরে যাচ্ছি। আমি এইখানে দর্শকদের একবার দেখাতে চাইবো, এই মুহূর্তে আমিষ বাতিল করা নিয়ে, ব্যান করা নিয়ে যখন রাজনীতিতে তোলপাড় চলে যাচ্ছে, তখন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ জহর সরকার তিনি কি বলছেন এই নিয়ে দেখুন। ওর খাদ্য উনি যা খাবেন না খাবেন সেটা ওনার ব্যাপার। উনি কিন্তু সর্বভারতীয় স্তরে আমিষ খাওয়া নিষিদ্ধ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। কিছু মুষ্টিমেয় লোকের তাদের মধ্যে একটা ধারণা আছে, তাদের মধ্যে একটা প্ল্যান আছে এটা করা, কিন্তু সেটা অসম্ভব। কেন বলছি আপনার, প্রায় 78% লোক ভারতবর্ষে আমিষাশী। করা যায় না, এটা আমাদের সংবিধান বিরোধী। আমাদের যে সংবিধানে যেসব স্বাধীনতা দেওয়া হয়েছে তার মধ্যে এটি একটি। বাঙালি হিসেবে কেন, ভারতীয় হিসেবে বলবো যে কেউ কারোর কোনো দিন বলা উচিত নয় কে কি খাবে না খাবে। ফলে সংবিধানের মূল সুর ব্যক্তিগত পছন্দ, ব্যক্তিগত অভিরুচির জায়গা, তার খাদ্যাভ্যাসে। আমি বলছি সেটা কোথাও সংবিধানকে অমান্য করা হচ্ছে কিনা এই প্রশ্ন কিন্তু অনেকে তুলছেন। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আরেকটু বৃহত্তর পার্সপেক্টিভ থেকে আসতে চাইছি। পরপর দুদিন দুই সাংসদ, গতকাল তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, আজকে শত্রুঘ্ন সিনহা তৃণমূল সাংসদ, একেবারে মহাকুম্ভ নিয়ে যোগী প্রশাসনের প্রতিদিন কার্যত মুন্ডুপাত করা, তৃণমূল কংগ্রেসের উল্টো পথে হেঁটে ভূয়সী প্রশংসা করতেন রচনা বন্দ্যোপাধ্যায়। আজকে কার্যত দলের লাইনের উল্টো পথে হেঁটে এই মন্তব্য শত্রুঘ্ন সিনহা বলছেন। আমি বলছি কোথাও রাজনীতির পয়েন্ট অফ ভিউ থেকে তাৎপর্য মনে হচ্ছে কি? একদমই। তার কারণ হচ্ছে এরা বার্তা দিচ্ছেন, মোহন ভাগবতজিকে বার্তা দিচ্ছেন, মোদিজিকে বার্তা দিচ্ছেন যে আমরা ওয়াকআপ বিলের সময় আপনাদের সঙ্গেই আছি। আমরা এই সুরটা যে বদল করছি তার কারণ হচ্ছে আমরা আপনাদেরকে ভিতর সাপোর্টই করছি। দেখুন, বহুকাল আগে মুকুল রায়, আজকে রাজনীতি অপ্রাসঙ্গিক, কিন্তু তখন একটা কথা বলেছিলেন যে কথাটা আজও খুব গুরুত্বপূর্ণ, যে যাহা তৃণমূল তাহাই বিজেপি। এটা আপনি দেখুন, এই যে লোকগুলো যারা বলছে তারা এক সময় বিজেপিতে ছিলেন, তৃণমূলে এসছেন শত্রুঘ্ন সিনহা। রচনা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন তা জানি না, যতক্ষণ না ভাবছেন, যতক্ষণ না করছেন আমার বলার অধিকার নেই, কিন্তু একটা বার্তা না বলছি এই অভিযোগটা চন্দ্রা বারে বারে করে থাকেন। আমি বলছি তারপরেও দলের তরফ থেকে কোনো কড়া পদক্ষেপ, অন্তত বার্তা, তার মানে দল এটাকে মেনে নিচ্ছে। দলের একটা ট্যাসিট সাপোর্ট তো আছেই। আমি এই চ্যানেলে বারবার বলেছি, দেখবেন ওয়াকআপ বিলের সময় যখন ওয়াকআপ বিল নিয়ে উঠবে রাজ্যসভায় তখন এবং লোকসভায়, তখন দেখবেন প্রচন্ড
চিৎকার চেঁচামেচি করে এই তৃণমূলের সাংসদরা সমস্ত কিছু ফেলে দিয়ে বেরিয়ে চলে আসবে, বিলটাকে ফেলে দিয়ে চলে আসবে। স্যার একটা প্রশ্ন, এই ঘটনা আজকে তার প্রারম্ভিক সূচনা নিরপেক্ষ রচনা বন্দ্যোপাধ্যায় তাই বলছেন। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এইটা বলে এসেছেন বিজেপি হচ্ছে রিয়েল অপোজিশন। তার মানে কোথাও কি এই প্রসঙ্গ উত্থাপন করতে চাইছেন যে রিয়েল অপোজিশন তো নয়ই, পুরোটা হচ্ছে ছদ্ম বিরোধিতা? তাই যদি হয়ে থাকে এই রাজ্যের রাজনীতির প্রেক্ষাপটে সব থেকে লাভ কি তৃণমূল কংগ্রেসের হচ্ছে না? যে অনেকে এইরকম ব্যাখ্যা দিচ্ছেন যে রচনা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবং শত্রুঘ্ন সিনহার মন্তব্য কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একেবারে সবটা কি বৃহত্তর পরিকল্পনার অংশ। রচনা মহাকুম্ভের আয়োজনের প্রশংসা করে আসলে তৃণমূল কংগ্রেস রচনার মধ্যে দিয়ে হিন্দু ভোটারদের টার্গেট করলো বা তাদের বার্তা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে আমিষ বাতিলের মধ্যে দিয়ে অবাঙালি ভোটারদের টার্গেট করার চেষ্টা শত্রুঘ্ন সিনহার মধ্যে দিয়ে কি করতে চাইছে তৃণমূল কংগ্রেস? আমি জানি না, কিন্তু প্রশ্ন অনেকে তুলছেন। দ্রুত অব্র, দেখুন প্রথমত তৃণমূল কি করছে, তৃণমূলের ব্যাপার ছাড়ুন। এই অবস্থায় বিজেপির ভোট টানার চেষ্টা করছে, কিচ্ছু ওইসব কিছু নয়। তৃণমূল কোথাও নেই, তৃণমূল বাজে বকে যাচ্ছে, ছাড়ুন, ওদের সঙ্গে অত নেই। আর বক্তব্যটা হচ্ছে যেন এরকম অবস্থাও না হয় যে রাস্তায় দাঁড়িয়ে গোমাংস খেয়ে কাউকে প্রমাণ করতে হচ্ছে যে ধর্ম নিরপেক্ষ। বামেদের মতো এই অবস্থায় যেন না যায়। আর আরেকটা কথা বলি, যেটা রচনা ব্যানার্জির কথা বলেন, মহাকুম্ভ প্রিপারেশনের জায়গা দিয়ে দা বেস্ট, যারা যারা গেছে প্রত্যেককে বলছে ভালো ব্যবস্থা করা। তাই রচনা ব্যানার্জি এটা খুব স্পষ্ট বার্তা দেওয়া যে আমরা ছিলাম, তো আপনাদের সঙ্গে আছি, থাকবো, প্রধানমন্ত্রীকে বার্তা দিয়ে দেওয়া। এখানে খুব পরিষ্কার কথা যে এই ঘটনাটা ঘটবে তেমনি এখানে ঘটনা ঘটবে। এবং সবচেয়ে বড় কথা কি আমরা অদৃশ্যভাবে নেগেটিভ বার্তা, যে কারণে নেগেটিভ বার্তা সমাজের পক্ষে কালোটা কালো এইটাকে বলা উচিত, সেখানে কোনো পার্টির দরকার নেই। আর প্রত্যেকটা মানুষের সাজেশন দেওয়ার অধিকার আছে, কেউ নিতে পারে কেউ না নিতে পারে, সেইভাবে তারা সাজেশনটা দিয়েছে। আমি মনে করি তাদের ব্যক্তিগত দিতেও পারেন নাও পারেন, কিন্তু বিজেপি পার্টিটা এমন, তিনি মনে করছেন যে আমরা সারা দেশে আমাদের নজর থাকবে। রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো যে দল এটাকে কিভাবে নিচ্ছে, কোনো ব্যাখ্যা দল এদের কাছ থেকে সাংসদদের থেকে চাইছে কিনা? রবীন্দ্রনাথ না, চাইবে না। তার কারণ হচ্ছে 2022 সালে সেপ্টেম্বর মাসে মোহন ভাগবতজি বলেছিলেন যে ইফ ইউ ইট রং ফুড ইউ উইল গো টু দ্য রং পাথ। সুতরাং ওনারা এই জায়গা থেকেই তুলে ধরবার চেষ্টা করছে যে আমরা রং পথে নেই, আমরা আপনাদের পাথেই আছি। রং পাথ আর রাইট পাথ কোনটা সেটার চূড়ান্ত বিচার করবে কে? নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত আলোচনা এই পর্যন্ত। ছোট্ট একটা বিরতির পর 7টায় বাংলায় আপনাদের সামনে নিয়ে আসবো আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো কোথায়, বিরতির পর দেখাবো।